তো চলো ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আমাদের রূপনারায়ণের কুলে চলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পর্ব আমাদের হয়ে গিয়েছিল। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের, অর্থাৎ আজকে কবিতাটা আমি শেষ করব এবং শেষ করার পরে এখান থেকে আমি 10টা এমসিকিউ লিখে দেবো। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে যা এমসিকিউ করছো করো। তোমরা এই 10টা এমসিকিউকে একটা আলাদা সেপারেট জায়গায় লিখে রাখবে, ঠিক আছে? তার কারণ হচ্ছে আমি মনে করছি যে এই 10টা এমসিকিউর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে, এটা আমার মনে হওয়া। এখন দেখো, আমার মনে হওয়া আর পরীক্ষার কোশ্চেন হওয়া তো এক জিনিস নয়। তবে আমি 10টা এমসিকিউ আজকে তোমাদেরকে লিখিয়ে দেবো এবং এই কবিতাটা পড়ে আজকে শেষ করে দেবো, অর্থাৎ পড়িয়েও এবং বুঝিয়ে শেষ করব। তোমরা এই 10টা এমসিকিউ, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, তোমরা একটু আলাদা সেপারেট করে লিখে রাখবে। অর্থাৎ তোমরা যে যেখানে টিউশন থেকে করছো, যেগুলো করছো করো, বা যে যেখান থেকে সহায়িকা থেকে পড়ছো পড়ো, এতে আমার কোনো আপত্তি নেই। তো আমার যে 10টা এমসিকিউ আছে এগুলো তোমরা একটু সেপারেট লিখে রাখবে, কোনো একটা কাগজে তোমরা লিখে রাখবে। সেখান থেকে এই 10টা এমসিকিউ তোমরা এইচএস দিতে যাওয়ার আগে একটু করে যেও। তাহলে কি হবে, তারপরে কি হবে সেটা তুমি পরীক্ষার হলে বুঝতে পারবে। শুধু এই 10টা এমসিকিউ তোমরা, এটা আমার রিকোয়েস্ট, ভালো করে প্রিপারেশন নিয়ে রাখবে এই 10টা এমসিকিউতে। দেখো, আজকে সেকেন্ড পার্ট আমরা শেষ করেছিলাম, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। এখানে শেষ হয়েছিল প্রথম পার্টটা আমাদের। আজকে সেকেন্ড পার্ট, সত্য যে কঠিন। দেখো, এই কবিতাটার এই লাইনটা, অর্থাৎ এই চরণটা এত ইম্পর্ট্যান্ট একটা চরণ। এখান থেকে প্রত্যেকবারই কম বেশি প্রশ্ন এসে থাকে। সত্য কঠিন, এই কথাটা চরম এবং চূড়ান্ত বাস্তব। দেখো, সত্যটা কঠিন, আগে সত্য কি জানো। একটা কথা মনে রাখবে, তুমি যা দেখছো, অর্থাৎ তুমি খোলা চোখে যা দেখছো তা ঘটছে না, আর যেটা ঘটছে সেটা তুমি দেখছো না। এটাই হচ্ছে সত্য। একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝো। ধরো, আমি আমার বোনকে নিয়ে রাত্রি 10টার সময় আমার একটা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি। একটা মানুষ খোলা চোখে কি দেখছে, যে একটা মানুষ একটা মেয়েকে নিয়ে পেরিয়ে যাচ্ছে রাত্রি 10টার সময় রাস্তা দিয়ে। তার মনের মধ্যে কি ঘটবে, কি কি ভাবনাটা প্রথম আসবে? বড়দের মতো করে ভাবো। স্বাভাবিকভাবেই কেউ না কেউ ভাববে, আরে দেখ, এটা হয়তো কোনো কাপল যাচ্ছে, তাই তো? সে কি বুঝতে চাইবে যে এটা এই মানুষটার বোন হতে পারে, তার দিদি হতে পারে, বা অন্য কেউ কোনো সম্পর্কিত হতে পারে? ভাববে না এটা। কেন বলো তো? কারণ মানুষের মনের মধ্যে সত্য ভাবনাটা বা সদর্থক চিন্তাটা বা পজিটিভ ভাবনাটা মানুষের মনের মধ্যে কখনো প্রথমে আসে না। প্রথমে কি? নেগেটিভ, সব কিছুই নেগেটিভ। তাই সত্যটা যখন তুমি জানবে যে এই মানুষটার এটা বোন ছিল, তখন কি হবে? তোমার এই জিনিসটা মেনে নিতে তোমার মন চাইবে না, কারণ তোমার মনের মধ্যে অলরেডি একটা নেগেটিভ ফিলিংস ঢুকে আছে, তাই না? তো সত্যটা সবসময়ের জন্য কঠিন, যে কোনো সত্যই হোক না কেন। সত্য কি? সত্য হচ্ছে বাস্তব, প্র্যাকটিক্যাল। আর সেটা সব সময় সারা জীবন কঠিন, আর সেটাকে মেনে নেওয়াটা তার থেকেও বড় কঠিন। কি কঠিন? দেখো, আমাদের জীবনের শেষ পরিণতি কি? মৃত্যু। কিন্তু আমাদের জীবনের শেষ পরিণতি মৃত্যু, এটা চরম সত্য। আর এটাকে মেনে নেওয়া আমাদের পক্ষে সবচেয়ে কঠিন। স্যার কিভাবে, একটু এক্সপ্লেন করুন। দেখো, একটা যার বয়স হয়ে গেছে 90 বছর, তুমি তাকে দেখবে যে তাকে তুমি 100 টাকা দাও, সে ওই 100 টাকাটাকেই জমিয়ে তার বালিশের নিচে রেখে দেবে। সে এটা কখনোই ভাববে না যে 1 ঘন্টা পরে আমি বাঁচবো কি বাঁচবো না। কি করবে? সে জমিয়ে যাবে কবের জন্য? কালকের জন্য। কি না, এই টাকাটা আমি কালকে খরচা করব, বা তারপরে খরচ করব, বা তারপরে। এই তারপরটা কবে হবে? অর্থাৎ তারপরে যে তার জীবনটা থাকতেও পারে, নাও পারে, এই নিশ্চয়তাটা আছে কি? নেই। তবুও সে জমিয়ে যাচ্ছে। 2,
দেখো আমাদের মৃত্যু কখন আসবে, আমি এই মুহূর্তে বসে তোমাদের ক্লাস নিচ্ছি, 1 ঘন্টা পরে বাঁচবো কি বাঁচবো না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। একটা সিম্পল উদাহরণ দেখো, আমরা রাত্রিরে ঘুমোতে যাচ্ছি, সকালে 6টায় বা 5টায় উঠবো বলে অ্যালার্ম দিচ্ছি, কোনো নিশ্চয়তা আছে তুমি 5টার সময় ঘুম থেকে উঠতে পারবো? আমি, আমার প্রাণটা থাকবে? ধুকপুক ধুকপুক করছে হাড়টা, এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। এটা চরম সত্যি, কিন্তু এই সত্যিটা মেনে নেওয়া আমাদের সাইকোলজিতে নেই, আমাদের ব্রেনে নেই ওটা, যে এটা সত্যি যে মৃত্যুটা যে কোনো মুহূর্তে আসতে পারে। এটা আমরা মানতে নারাজ। আমরা বাড়ি তৈরি করছি কি 100 বছর যেন টিকে, যার জীবনটা 100 সেকেন্ড স্থায়ী না হতে পারে। তাই কি জীবন হচ্ছে কঠিন এবং কঠোর, আর সত্যি কি, সত্যি সবচেয়ে বেশি কঠিন এবং কঠোর। দেখো যখন তুমি একটা মানুষকে মনে করো তুমি খুব ভালোভাবে জানতে, এখন তোমাদের প্রশ্ন হবে স্যার আপনি এই চরণটাকে নিয়ে তো পড়ে আছেন কেন? আমি মনে করছি এই চরণটা এই বছরের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই এটা আমি মনে করছি আর কি, আমাদের মনে নাও হতে পারে। তো দেখো যে কি বলছিলাম আমি, যে একটা মানুষকে তুমি ভীষণ ভালো ভাবছো যে এই মানুষটা আমার ভালো বন্ধু, এই মানুষটা খুব ভালো খুব ভালো, বা এই একদম দারুণ মানুষ। যখন তুমি তার বাস্তব রূপটা দেখছো, অর্থাৎ তার যখন আসল রূপটা দেখছো, যখন তার মুখোশটা তুমি দেখেছিলে কি সে খুব ভালো, যখন তুমি মুখটা তার দেখছো এবং বাস্তবটাকে জানছো যে এই মানুষটা বাস্তবে এরকম নয়, সে একটা কৃত্রিম অভিনয় করে যাচ্ছে, তোমার কাছে কি মনে হবে? তুমি যখন তার সত্যিটা জানবে সেটা ভীষণ কঠিন, কারণ আসল সত্যিটা তোমার হৃদয়টাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, করবে না? অর্থাৎ আমাদের ভাবনার মূলে যখনই আঘাত আসবে তখনই বাস্তবতার সঙ্গে মুখোমুখি হই আমরা। চলো, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনেরে ভালোবাসিলাম। এখন কঠিন কি? দেখো মানুষের জীবনটা হচ্ছে দুঃখ এবং যন্ত্রণার, এবং মানুষের জীবনটা সব সময়ের জন্যই কঠিন, কখনো মানুষের জীবন সহজ সরল সুগম হয় না। তুমি একটা ধনী ব্যক্তিকে দেখছো যে সে এসি দিয়া রুমের মধ্যে ঘুমোচ্ছে, সে ভীষণ আনন্দের মধ্যে আছে, তার প্রচুর টাকা, তার হাতে দামি ফোন, আরে ও তো ভীষণ সুখে আছে। তুমি আপাত দৃষ্টিতে যা দেখছো বাস্তবে সেটা নয়। স্যার কেন নয়? না, মানুষের জীবনটাই হচ্ছে কঠিন, অর্থাৎ মানুষের জীবনটা হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে লড়াই। যেমন দেখো এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি কি না, আমি যদি বলি যে আমার থেকে তোমরা 100 গুণ ব্রিলিয়ান্ট, ঠিক আছে, এটা অকপটে স্বীকার করে নেওয়া যায় যে আমার থেকে তোমরা 100 গুণ ব্রিলিয়ান্ট। স্যার কেন আপনি কথা বলছেন? দেখো আমি শুধু একটা সাবজেক্টেই এক্সপার্ট, সেটা হচ্ছে বাংলা, আর তোমরা সকাল থেকে কি পড়ছো? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, একটা হাজারো সাবজেক্টের কম্প্যাক্ট তোমাদের মাথার মধ্যে ঢুকে আছে। তাহলে যারা এতগুলো ভার্সেটাইল সাবজেক্ট পড়ছে সে বেশি ব্রিলিয়ান্ট, না যে একটা সাবজেক্ট পড়ছে সে বেশি ব্রিলিয়ান্ট? তাহলে আমার থেকে বা আমাদের থেকে তোমরা অনেক বেশি ব্রিলিয়ান্ট, কারণ আমরা একটা বিষয়ে পারদর্শী, আর তোমরা আমাদের মতো 7-7টা বা 5-5টা সাবজেক্টে পারদর্শী। তো চলো, কঠিনেরে ভালোবাসিলাম, অর্থাৎ যেটা জীবনের সবচেয়ে বাস্তব, সেই বাস্তবটাকে মেনে নেওয়াই হচ্ছে কঠিনকে ভালোবাসা। অর্থাৎ বাস্তব কি সবসময়? বাস্তব হচ্ছে চিরকালের জন্য কঠিন, যেটা বাস্তব সেটা কঠিন এবং সেটাকে মেনে নিতেই হয়। হয়েছে? ধরো একটা সিম্পল বোঝো, যে তোমরা যখন 11-12 পড়ছো, এরকম কিছু ঘটনা ঘটে যে আমরা স্বপ্ন দেখি যে এটা নিয়ে এই হবে, এটা নিয়ে এই হবে, আমি এই করব এই করব, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, বা কেউ বিভিন্ন অন্য রকমের স্বপ্ন দেখো। কিন্তু যখন বাস্তবটা আসে, অর্থাৎ যখন কঠিন সময়টা আসে, সেই কঠিনটাকে আমরা মানতে পারি না। কিন্তু যখন তুমি কঠিনটাকে ভালোবাসছো, এর অর্থ হচ্ছে তুমি বাস্তবটাকে ভালোবাসছো, অর্থাৎ এটাই বাস্তব কি না এটাই হওয়ার ছিল। ভেবে নাও একটা ছেলে
একটা বাস্তব ছোট্ট গল্প দিয়ে বোঝায়। একটা ছেলে এবং একটা মেয়ে যারা বাস্তবে সেম এজ, ভেবে নাও একদম সেম বয়স্ক, তারা তারা একটা রিলেশনশিপের মধ্যে আছে। থাকতেই পারে, এর মধ্যে অপরাধ কিছু নেই, কলেজে পড়ছে, বোথ আর অ্যাডাল্ট। সো তারা একটা রিলেশনশিপের মধ্যে আছে, সেম এজ। ছেলেটার বয়স 22 হলো, মেয়েটার বয়সও 22 হলো। মেয়েটার 22 বছর বয়সে তার বাবা কি করবে? তার জন্য ছেলে দেখা শুরু করবে। কি ঘটবে? বিয়ে দেবে। একটা মেয়ে 22 বছর বয়সে বিয়ের উপযুক্ত হয়ে গেল, কিন্তু 22 বছর বয়সে একটা ছেলের বিয়ে করার উপযুক্ত হয় না। কারণ কি? ছেলেটাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তো এই কঠিনটা যদি ছেলেটা মেনে নিতে পারে, তবেই সে জীবনে আসল সত্যের মুখোমুখি হলো। এবং এই কঠিনটাকেই ভালোবাসতে হবে যে এই পার্টনারশিপটা আমার সাময়িক, সেটা মেনে নিয়ে যখন সে জীবনে আগাবে তখন সে সাকসেস পাবে। এবার দেখো, কঠিনেরে ভালোবাসিলাম কারণ সে কখনো করে না বঞ্চনা। তোমরা যা আবেগময় জীবনে দেখছো, তোমার সামনে যা কিছু আবেগে ঘটছে, এই আবেগ সবসময় কি করে? তোমাকে বঞ্চিত করবে। অর্থাৎ একটা তুমি স্বপ্ন দেখছো, বড়দের মতো ভাবো, একটা তুমি স্বপ্ন দেখছো, একটা সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে, তুমি তুমি তোমার বেস্ট অর্থাৎ ভূমিটাকে দেখছো না, যে তুমি কোথার থেকে তোমার যেখান থেকে তোমার সৃষ্টি হয়েছে সেখান থেকে গাড়ি হওয়া, বাড়ি হওয়া, জীবন রাজকন্যা আসা, এগুলো এত এটা এটা এগুলো আসল সত্যি নয়। আসল সত্যিটা কি? যে আমি যেমন আমার সেই অনুকূলে সেরকম আসবে। আমি একটা পরীক্ষা দিয়েছি, যে পরীক্ষাতে আমি 90 নাম্বার করেই আসিনি, আমি স্বপ্ন দেখছি আমি 90 পেয়েছি, আমি করে এসেছি 60 নাম্বার। তুমি যদি এই কঠিনটাকে মেনে নাও যে আমি 60 নাম্বার করে এসেছি 40 পাবো, তাহলে তোমার জীবনে কোনো বঞ্চনা আসবে না, কোনো দিন আসবে না, কখনো কোনো প্রবলেম হবে না। কিন্তু তুমি 60 নাম্বার করে এসে যদি দিনরাত স্বপ্ন দেখো যে আমি 60-এর মধ্যে 90 পাবো, 60 নাম্বার করে এসে 90 পাবো, তখন তুমি সত্যকে অ্যাভয়েড করছো, তখন তোমার জীবনে বঞ্চনা নেমে আসবে। কিন্তু এই সত্যটাকে মেনে নাও যে এটাই হচ্ছে জীবনের চরম সত্যি, যেটা আমি চাইছি সেটা আমার আওতার মধ্যে নেই, তখনই তোমার জীবনে কষ্ট এবং দুঃখ নেমে আসবে। আর যদি মেনে নাও যে হ্যাঁ এটাই সত্যি, এটাই ঘটবে, এটাই আমাদের জীবন, তাহলে সে তোমাকে কখনো বঞ্চনা করবে না। ক্লিয়ার? ওকে। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, বিখ্যাত লাইন, এই চরণটাকে দাগ দিয়ে রাখবে। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। দেখো, মানুষের জীবনটা কি? দুঃখময়। যে কোনো মানুষই হোক, কোটিপতি হোক, সেটা মুকেশ আম্বানি হোক, সেটা যেই হোক না কেন, রতন টাটা হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে একটা জিনিস আছেই আছে। কি বলতো? দুঃখ। স্যার ওদের আবার কি দুঃখ, ওনাদের আবার কি দুঃখ, এত টাকার মালিক, এত টাকা, এত কিছু হাইফাই ব্যাপার না। আমি আগেই বলেছি, আমরা যা দেখছি তা ঘটছে না, যা ঘটে আমরা তা দেখি না। কারণ মনে রাখবে, আমাদের গোটা জীবনটাই হচ্ছে দুঃখের জন্য তপস্যা করা। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ধোকা পেতে হবে। যারা ধরো নিটের জন্য ট্রাই করছো, ডক্টর হবে, কেউ নার্স হবার জন্য ট্রাই করছো, তোমাদের মতো ট্রাই করছে লাখ লাখ ছেলে মেয়ে। সবাই কি ডক্টর, সবাই কি ইঞ্জিনিয়ার, সবাই কি নার্স হয়ে যাচ্ছে? একেবারে হচ্ছে না। বা তুমি নার্সিং কোর্সটা করলে, নার্সিং কোর্স করার পর তুমি জব পাচ্ছ না, তুমি ছোটো থেকে বড় হচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে তুমি দেখছো তোমার পাশের ছেলেটা একটা ভালো সাইকেল নিয়ে ঘুরছে, তোমার সাইকেল নেই। সেই ছেলেটা হয়তো অন্য কোনো কিছু চাহিদা করেছে, সে সেটা পায়নি। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটাই চরম সত্যি, সেটা হচ্ছে দুঃখ। সুখ হচ্ছে সাময়িক, একটা সময় আসবে এবং ইনস্ট্যান্ট চলে যাবে। তুমি দেখবে মানুষের ধর্মটাই হচ্ছে দুঃখ পেতে মানুষ বেশি ভালোবাসে। স্যার এটা আপনি কেন বলছেন? তোমার সামনে দুটো গান চালানো হলো, তুমি দেখবে অটোমেটিক তোমার জীবনে, তোমার কাছে স্যাড সংটা খুব বিরাট ভালো লাগে না? হোয়াই? কেন? কারণ আমাদের জীবনটাই হচ্ছে দুঃখ পেতে আমরা ভালোবাসি, আর দুঃখ দিয়েই আমাদের জীবনটা করা। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে যদি জীবনে দুঃখ না আসে, ধোঁকা না আসে, জানো তুমি ভুল পথে হাঁটছো। যখন তোমার জীবনে দুঃখ আসছে, তখন জানবে তুমি ঠিক পথে হাঁটছো, কারণ এই দুঃখটাই তোমাকে জীবনে বড় করে তুলবে। দেখো, আমাদের জীবনটা কি? একটা দুঃখের দাবি, অর্থাৎ দুঃখ আমাদের জীবনে আসবেই, এটাই হচ্ছে চরম সত্যি। রবীন্দ্রনাথ ঠাকুর, এবার কবিতার বাহ্যিক অর্থটা দিয়ে বোঝো।
জীবনের শেষ পর্যায়ে এসে কী অনুভব করেছেন? আমি জমিদার ছিলাম, আমার প্রচুর টাকা ছিল, প্রচুর লোক ছিল। যখন তোমার ইয়াং স্টেজ, যখন তোমার ভ্যালু আছে, লোক তখন তোমার কাছে থাকবে। যখন তুমি পারছো না, যখন তোমার মধ্যে সেই ভ্যালুলেসটা কমে গেছে, তখন তোমার মানুষ আর পুজবে না। যেমন দেখো, এখন আমি কোনো একটা স্কুলের টিচার, এখন আমি সেই স্কুলে যে রেসপেক্টটা পাই, আমার 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে যখন আমার চেয়ারটা চলে যাবে, বা যখনই আমার চেয়ারটা চলে যাক না কেন, চেয়ারটা চলে যাওয়ার পরে স্কুলের ছেলে মেয়েরা আমাকে কিন্তু সেই সম্মান বা সেই রেসপেক্ট আর দেবে না। কেন? কারণ আমরা সবসময় চেয়ারটাকে সম্মান দিই, যে এই মানুষটা এই স্কুলের টিচার, রেসপেক্ট ওই চেয়ারটার জন্য। যখনই চেয়ারটা হারিয়ে যাবে, অটোমেটিক কিন্তু আমার সম্মানটাও হারিয়ে যাবে। একটা সময় আসবে যখন আমার স্কুল আমাকে ভুলে যাবে। এখন মনে রেখেছে কেন? কারণ এখন স্কুল আমাকে প্রত্যেকদিন দেখছে বলে তাই। তো দেখো, এই দুঃখ পাওয়াটাই হচ্ছে আমাদের জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ পর্যায়ে এসে উপলব্ধি করেছিলেন যে একটা জমিদার হয়তো টাকা পয়সা নিয়ে, সব কিছু নিয়ে তাকে আপাত দৃষ্টিতে মনে হয় ভীষণ সুখী, কিন্তু তুমি তোমার করে যাওয়া কাজগুলোর জন্য জীবনের শেষ পর্যায়ে এসে হলেও তোমাকে দুঃখ করতেই হবে যে এটা আমি ঠিক করিনি। কখন তুমি রিয়েলাইজ করছো, কখন তুমি দুঃখটা পাচ্ছ? যখন তুমি তোমার করে যাওয়া কাজগুলোকে মনে করছো যে এটা আমার ভুল ছিল। নেক্সট, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। একটা মানুষ জীবনে যাই করুক না কেন, একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝো। একটা মানুষ জীবনে যত অপরাধী করুক, যত খারাপই করুক, যাই খারাপ কাজ করুক, তার সমস্ত কিছু ভালো হয়ে যায় কখন বলতো? যখন তার মৃত্যু ঘটে যায়। মারা যাবার পরে আমরা সকলেই ভালো হয়ে যাই। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার সমালোচনা হচ্ছে, বাট কিন্তু যখন তুমি মারা যাবে না, মারা যাবার পরে সকলেই ভালো হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বলছেন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে। জীবনটা আসলে কি, তুমি ভালো না খারাপ, এই সমস্ত কিছুর জবাব কে দিয়ে যাবে? সত্য। সত্যের একটা দারুণ মূল্য। আর আমাদের জীবনের চরম সত্য কি? মৃত্যু। যেটা আমরা কখনো ভাবিই না যে এই জিনিসটা আমাদের জীবনে নেমে আসবে। এই এত সম্পত্তি নিয়ে ঝগড়া, এত মারপিট, ঝগড়াঝাটি, হিংসা, বন্ধুত্বের বিচ্ছেদ, আবেগ সব নষ্ট হয়ে যাওয়া, একটা নিজেকে শেষ করে দেওয়ার প্রচেষ্টা, হাজারো দুঃখ, এই সমস্ত যন্ত্রণা, সমস্ত ক্লান্তি, সমস্ত মোহ, সমস্ত চাওয়া না পাওয়ার যে তীব্র যন্ত্রণা, এই সমস্ত কিছু শেষ করে দেবে কে? মৃত্যু। আর মৃত্যুর পরে তোমার জীবনের সকল পাপ ও সকল দেনা শোধ হয়ে যাবে। অর্থাৎ ধরো একটা দেনা ধার করেছো তুমি, মৃত্যুর পরে কেউ তোমার কাছ থেকে চাইতে আসে, তোমার বডিটার কাছ থেকে, দে আমি 500 টাকা পেতাম, চাইবে না। চাইবে কি? ইম্পসিবল, কখনোই চাইবে না। কারণ যার মধ্যে প্রাণ নেই তার কাছ থেকে চাওয়ার কিছু নেই। অর্থাৎ তোমার জীবনের সমস্ত কৃতকর্ম সব কিছু ভালো হয়ে যাবে একমাত্র মৃত্যুর পরে। কারণ মৃত্যুর পরে কাউকে আমরা খারাপ বলি না। স্যার কেন বলি না? কারণ যে মানুষটা মারা গেছে সেই মানুষটার আর লেনদেন বা পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া আর কোনো কিছুই থাকে না। তাই মৃত্যুই হচ্ছে জীবনের চরম সত্যি, চরম বাস্তবতা। আর মৃত্যুই হচ্ছে সার্থকতা। এটা রবীন্দ্রনাথ তার শেষ জীবনে এসে বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে যখন হাজারো সমালোচনা চলছে, হাজারো সমালোচনা, একটা সময় কাদম্বরী দেবীকে নিয়ে সমালোচনা, একটা সময় তার লেখা নিয়ে সমালোচনা, একটা যখন তার লেখার সেই গ্রিপ কমে গেছিল তার নিয়ে সমালোচনা, একটা সময় যখন তাকে বলা হচ্ছে সে হচ্ছে ব্রিটিশদের স্তাবক, তার নিয়ে সমালোচনা। তখন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ মুহূর্তে এসে মনে করছেন যে আমার বিরুদ্ধে ওঠা সমস্ত আঙুলগুলো যেগুলো আমার দিকে তাকানো আছে, আমার বিরুদ্ধে ওঠা সমস্ত ঝড়গুলো একদিন থেমে যাবে যেদিন আমার মৃত্যু হয়ে যাবে। অর্থাৎ আমার যা কিছু দেনা, যা কিছু ধার, মানুষ আমার কাছ থেকে যা যা চেয়েছিল, বা আমি যা যা মানুষের কাছ থেকে নিয়েছি, তার সব কিছুই শোধ হয়ে যাবে। কখন? মৃত্যুর পরে। অর্থাৎ সত্যের দারুণ মূল্য অর্জন করে মৃত্যুতে জীবনের সমস্ত দেনা শোধ করে দেওয়াই হলো মানব জীবনের অনিবার্য ধর্ম। ওকে, তোমাদের রূপনারায়ণের কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কবিতা শেষ হলো।
এবং আমি প্রথমেই বলছিলাম যে প্রথম 10টা আমি 10টা এমসিকিউ দেবো, সাজেশন নয়, আমি দিচ্ছি, তোমরা লিখে রাখতে পারো আবার নাও পারো, কিন্তু 10টা যদি একজনও লিখে রাখো একটা সেপারেট পেপারে লিখে রেখে বা বইটার মধ্যে যে ফাঁকা পেজটা আছে সেখানে লিখে রাখো, এই 10টা এমসিকিউ করে রাখবে, আই থিঙ্ক করে রাখবে। আমি কোশ্চেনগুলো শুধু বলে দিচ্ছি। রক্তের অক্ষরে দেখিলাম, এটা এমসিকিউ, 4টে অপশান থাকবে, মৃত্যুর মুখ, আপনার রূপ, প্রকৃতির রূপ, রূপনারায়ণের রূপ। আচ্ছা, এর মধ্যে কোনটা হবে? 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? অপশানগুলো হচ্ছে দুঃখে সুখে, দুঃখে এবং সুখে, সুখে আনন্দে, বেদনায় আঘাতে, আঘাতে আঘাতে বেদনায়। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝানো হয়েছে? নেক্সট, তারপরে কোশ্চেন, জানিলাম এ জগৎ কি নয়, হয়েছে? তারপরে কোশ্চেন, রক্তের অক্ষরে দেখিলাম, কি দেখলেন? নেক্সট, মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ কি চেয়েছিলেন? সব এমসিকিউ এগুলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পাঠ্য রূপনারায়ণের কুলে কবিতাটি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? এমসিকিউ এটা। রক্তের অক্ষরে বলতে কবি কি বুঝিয়েছেন? অপশনগুলো আমি বলে দিচ্ছি। জীবনের সুখ স্মৃতিগুলিকে, এটা ক। খ হচ্ছে অস্তিত্বের আঘাত ও বেদনায় অস্তিত্বের আঘাত ও বেদনায় অভিজ্ঞতা ও উপলব্ধিকে, জীবনের আহত হওয়ার দিনগুলিকে, আর জীবনের রঙিন দিনগুলিকে। সত্য কখনো যা করে না তা হলো, তোমরা উত্তর খুঁজবে এগুলো। রূপনারায়ণের লাস্ট কোশ্চেন, রূপনারায়ণের কুলে জেগে উঠে কবির উপলব্ধি হয়, কবির কি উপলব্ধি হয়েছিল? এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে রাখলাম, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে রাখবে। এখান থেকে এসিটি যেগুলো করে রাখবে সেটা হচ্ছে যদি উত্তর করতে না পারো তখন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, আমি উত্তর তোমাদেরকে না হলেও লিখিয়ে দেবো, তোমার চাপ নেই কিছু। এসিটিতে আমি করে রেখেছি, যেটা আমি আমার ব্যাচগুলোকে লিখিয়েছি এবছর আর কি। রূপনারায়ণের কুলে কবিতায় মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন, এটা আমি লিখিয়েছি। তোমরা আগে লেখার চেষ্টা করো, তোমরা এসিটি কীভাবে লেখো আমি তো জানি না, তোমরা মনে রাখবে যে কীভাবে লিখতে হয় তার একটা ডেমো ক্লাস আমি একদিন বোর্ডে দিয়ে দেবো, হয়তো আগামীকালই দিয়ে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? বা এই কোশ্চেনটাই আসে, কঠিনেরে ভালোবাসিলাম, কঠিনকে ভালোবাসার কারণ কি? আচ্ছা, তারপর হচ্ছে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন? 3টে হলো। 4 নাম্বার হচ্ছে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? আর সত্যকে কঠিন বলার কারণ কি? 5টা হয়েছে। লাস্ট ওয়ান, সে কখনো করে না বঞ্চনা, এখানে কবি কি বলতে চেয়েছেন? এই কয়েকটা প্রশ্ন এমসিকিউ এসিটি থেকে তোমরা আমার দেওয়া সাজেশন মনে করে একটু আলাদা করে লিখে রাখো। তোমরা যদি এসিটি কীভাবে লিখতে হয় না জানো, তোমরা অবশ্যই কমেন্টে জানাও, স্যার এসিটি লেখা আমাকে শিখিয়ে দিন, আমি শিখিয়ে দেবো। এসিটি কীভাবে লিখতে হয় এইচএসে বা মাধ্যমিকে তোমরা দিয়ে এসছো, তোমরা সব কিছুই জানো, অনেকেই অনেক হিউজ মার্কস নিয়ে উঠে এসছো। তবুও যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি অবশ্যই লিখিয়ে দেবো। তবে এর পরের দিন আমি রূপনারায়ণের কুলের থেকে একটা ব্যাকআপ নোটস, যেটা সব বড় কোশ্চেন লেখা যাবে, সেটা লিখিয়ে দেবো। 2 নম্বর হচ্ছে আমি একটা বড় কোশ্চেন লেখাবো। তোমাদের ভাগ্য আর আমাদের কপাল, তোমাদের ভাগ্য আর আমার কপাল, এর মধ্যে কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি কমন না পাও, তোমার ঝুলিতে ব্যাকআপ নোটস থাকছে, তুমি রূপনারায়ণের কুলে থেকে যাই বড় কোশ্চেন আসুক তুমি ওটা লিখতে পারবে এবং সেটাতে তুমি মার্কস পাবে, এটা আমার গ্যারান্টি। তো চলো আজ এ পর্যন্তই, শুভরাত্রি।